হ্যালো, আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। প্রথম কারণ, সেটা ভীষণ ব্যক্তিগত কারণ, সেটা হচ্ছে এটা আমার পুরনো পাড়া। আমি এখানে এসেই আগে একটু আশেপাশের রাস্তা সব ইয়ে করে দিলাম। আর অবশ্যই যে কারণে আগে এসেছি সেটা তো আছে, যে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি মানুষ এখানে একত্রিত হয়েছে। ছাত্রছাত্রী, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ মানুষরা, তারপরে আমার নিজেরও পরিবারের কিছু মানুষ এসেছে যারা ভীষণভাবে একটা আদর্শে বিশ্বাসী, এবং তারা এসেছে অনেক দূর থেকে। আমি বনগা থেকে এসেছে আর কি ওনারা, মানে এসে অনেক দূর থেকে আবার তারা শুধুমাত্র এই বক্তব্য শুনতে। এইসব বিষয় নিয়ে ভালো লাগছে। উপস্থিত দর্শক মন্ডলী, আমার পরম শ্রদ্ধেয় সহকর্মীগণ, আমার সঙ্গে যারা আছেন, এবং অবশ্যই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজনে আছেন, সুমিত্রা আমাদের অতি প্রিয় এবং অত্যন্ত কাছের অনির্বাণদা, শান্তিপুর কলেজে ইংরেজি জয় ভীম বলে শুরু করছি। আমি একটু ভয়ে আছি আজকে, হ্যাঁ, কারণ আমার দলিত স্টাডিজের অনেক মুখ আমি দেখতে পাচ্ছি। আমি ওদের ক্লাসে খুব কড়া একটা মেজেজে পড়াই, তো আমি কখনো বুঝি না অপর দিকে থাকে ওদের কি হয়। আজকে আবার ওরা সেখানে রয়েছে, আমার কিন্তু ভীষণ ভয় করছে। ওরা বোধহয় আমার ভুল ত্রুটি সব ধরবে। যাই হোক, আমি একটু অভিজ্ঞতা দিয়ে শুরু করি। কল্যাণীতে যেহেতু আয়োজন হচ্ছে প্রান্তিকতা নিয়ে আলোচনা, এবং সেখানে জাতপাতের একটা প্রসঙ্গকে ভীষণ প্রকটভাবে রাখা হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি লিটারেরি পাঠশালাকে, লিটারেরি ক্লাসরুম এবং পাঠশালাকে। আমার যতদূর মনে পড়ে, আমি কল্যাণী ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছি 2015-তে, এবং 2019-এ আমি একটা একদিনের সিম্পোজিয়াম অ্যারেঞ্জ করি, দলিত স্টাডিজ ইস্যুস, চ্যালেঞ্জেস অ্যান্ড পসিবিলিটিস। এবং অনির্বাণদা যে তথ্যগুলো দিয়ে শুরু করলো, অর্থাৎ ইকুয়ালিটি এবং প্রেডিকেটিভ ইকুয়ালিটি, এই সমস্ত কথাবার্তা, এগুলো আমরা যাকে আমরা উৎস বা সোর্স ধরব, তিনি হচ্ছেন প্রফেসর সৌম্যব্রত চৌধুরী, জেএনইউতে। তো একদিনে সেই সিম্পোজিয়ামে জেএনইউর সৌম্যব্রত চৌধুরী, মানে সৌম্যদা বলে থাকি আমরা, সৌম্যদা এসেছিলেন। অনেকেই চেনা আপনাদের পশ্চিমবাংলার থেকে দলিত লেখিকা, স্বনামধন্য দলিত লেখিকা কল্যাণী ঠাকুর চারাল এসেছিলেন মনোরঞ্জন ব্যাপারী, এবং এসেছিলেন শিপ্রা মুখার্জি, প্রফেসর শিপ্রা মুখার্জি। আমার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই জানবে, এবং যারা সাহিত্য নিয়ে চর্চা করে তারাও নিশ্চয়ই জানবে যে সম্প্রতি শিপ্রাদি এবং আমাদের আরেকজন সহকর্মী এবং আমার সিনিয়র, আমার এখন যে কাজ করছে প্রামাণিক, হ্যাঁ, মৃন্ময় প্রামাণিক, ওরা সত্য ট্রান্সলেশন করেছিল কল্যাণী ঠাকুর চারালেরই লেখা, এবং সেটা একে রামানুজন প্রাইজ পেয়েছে। আমরা যারা এইসব বিষয় নিয়ে চর্চা করি বা থাকি, যতটা পারি আর কি চর্চা করার, তার মধ্যে মোটামুটি আমাদের এগুলো অবগত। তো সেই দলিত স্টাডিজ সিম্পোজিয়ামে এই বক্তাগুলো এসেছিলেন, এবং সেখানে আরেকজন, অনেকেই এসেছিলেন, তার মধ্যে আরেকজন তারকেও বলতে হয়। সেটা হচ্ছে, আমি প্রথম জয়েন করি আরবিসি কলেজে, কলেজ সার্ভিস কমিশন দিয়ে আমার প্রথম চাকরি, ইংলিশ ডিপার্টমেন্ট, এবং সেখানে তৎকালীন যিনি বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর শুভব্রত সরকার, উনিও ইংরেজির অধ্যাপক, উনিও এসেছিলেন। এবং ওনার আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে উনি কল্যাণী বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র। এবং উনি সিম্পোজিয়াম শেষে আমাকে একটা কথা বলেছিলেন, যে জবের থেকে উনি ছাত্র, এবং তার আগের থেকেও প্রথম উনি জাতপাত এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে
কোনো আলোচনা বা কোনো সিম্পোজিয়াম বা কোনো কনফারেন্স আয়োজিত হতে দেখি। 2019-এ একজন প্রাক্তন ছাত্র এসে বলছে যে বাবা সাহেবকে নিয়ে একটা ইউনিভার্সিটিতে কোনো আলোচনা পাবলিক এইভাবে সিম্পোজিয়াম ওপেন হয়নি। এবার এটা 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 দুঃখের না এটা লজ্জার, আমি ঠিক জানি না, না ক্রোধের। দলিত বিষয় নিয়ে যারা চর্চা করে তারা জানবে যে দলিত লেখার মধ্যে অনেক ক্রোধ আছে। তার জন্য আবার সবর্ণ সমাজ থেকে অনেক সময় সমালোচনাও উঠে আসে যে এত ক্রোধ কেন। ক্রোধের সঙ্গে তো এইস্থেটিক্স, নন্দন তত্ত্ব যায় না, নান্দনিক নয়। এত রাগ বিষয় আছে যে আমি নান্দনিক যেটা, নন্দন তত্ত্ব যেটা, সেটাতে আমি পৌঁছাবো কিভাবে, উপলব্ধি করব কিভাবে। রাগটা তো যন্ত্রণার একটা মাধ্যম, যন্ত্রণার একটা প্রকাশন। আমার রাগ যদি না হয় তার মানে আমি সচেতনই নই কোনো ব্যাপারে। আমি একজন বিবাহিতা বউ, এবার আমাকে যদি আমার স্বামী মারে, আমার যদি তাতে রাগ না হয় তার মানে আমি এটাতেই অভ্যস্ত এবং এটাকেই স্বাভাবিক ভেবে নিয়েছি। সুতরাং রাগের কোনো প্রশ্ন নেই। আর যেখানে রাগ নেই সেটা সয়ে যায়, যেটা সয়ে যায় বহুদিন ধরে সেটা নিয়ম হয়ে যায়। বাবা সাহেবকে নিয়ে চর্চা নেই, সেটা সয়ে গেছে, কারণ বাবা সাহেবের মানে কন্ট্রিবিউশন আর কি, যে কন্ট্রিবিউশনের মাধ্যমে দলিত সমাজ শিক্ষা লাভ করেছে, শিক্ষা লাভ করে চাকরি পেয়েছে, সেই শিক্ষিত দলিত সমাজ যদি কথা না বলে, শিক্ষিত দলিত সমাজ যদি সবর্ণ সমাজের সঙ্গে মিলেমিশে থাকে, পাছে জাতের আইডেন্টিটিটা প্রকাশ না পেয়ে যায়, পাছে আমাকে ছোট জাত বলে চিহ্নিত না হয়ে যায়, পাছে আমার একটু সুবিধে না হাতছাড়া হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো বাবা সাহেবকে নিয়ে কেউ কথা বলবে না, আর সেটাই সয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের লেভেলেও সেটা সয়ে যাবে। এটা একটা বলার বিষয় ছিল। আমি দলিত স্টাডিজ শুরু করি ইংলিশ ডিপার্টমেন্টে। আমার জ্ঞান যদি খুব একটা ভুল না হয়ে থাকে, এখানে প্রাক্তন প্রফেসর, প্রাক্তন বলছি মানে আমার প্রফেসর আছে যিনি আগের থেকে রয়েছেন, আমার সিনিয়র, অনেক সিনিয়র প্রফেসর। ইনফ্যাক্ট আমার যে দিদি এসেছে, মাস্ততো দিদি, আমার আরেক মাস্ততো মামাতো দিদি টিদিরা যারা এখানেই থাকে তারা সবাই নীলাদ্রি স্যারের ছাত্রছাত্রী আর কি। আমার অনেক আত্মীয় আর কি, ওনার সর্বানিধির ছাত্রছাত্রী এবং ওর ফ্যানও। তো নীলাদ্রিদা আমার ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, কিন্তু আমার যতদূর জ্ঞান দলিত সাহিত্য ইংরেজি বিভাগে সেইভাবে পড়ানো বা চর্চা করা হয় না। তবে হ্যাঁ, দলিত সাহিত্য বলতে বা দলিত বিষয়ে কথা বলতে আমি অবশ্যই, কিন্তু আমাকে মার্জনা করবেন, আমি অবশ্যই কিন্তু অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস বলছি না, বা রোহিঙ্টন মিস্ট্রিও বলছি না। দলিত সাহিত্য এগুলো নয়। তো আমি যখন দলিত সাহিত্য শুরু করি, একেই তো প্রাতিষ্ঠানিক, যেটা উনি বললেন, যেটা প্রাতিষ্ঠানিক স্পেসের বাইরে, প্রাতিষ্ঠানিক স্থানের বাইরে আজকে আমরা এই বক্তব্য রাখছি। এটা আমরা জানি যে প্রাতিষ্ঠানিক স্থানে কথা বলতে গেলে কোনো বিষয়ে কয়েকটি পরিকাঠামো মেনে চলতে হয়। তার একটা পাঠ্যক্রম থাকে, তার একটা নির্বাচিত পুস্তক থাকে, তার একটা প্রশ্নমালার ব্যাপার থাকে, অবশেষে একটা পরীক্ষার ব্যাপার থাকে, একটা ডিগ্রির ব্যাপার থাকে। তো ক্লাসে আমি যতই কথা বলি, যতই আমি ছাত্রছাত্রীর সাথে মজাও করি বা গভীর আলোচনাও করি, সেগুলো সব শেষে গিয়ে একটা পরিকাঠামোর মধ্যে আবদ্ধ হয়ে যায়। কেউ আমরা স্বীকার করি, কেউ স্বীকার করি, কিন্তু এটা ঠিক, সেই গিয়ে একটা সিলেবাস অনুসারে কাজ করতে হয়। অর্থাৎ প্রাতিষ্ঠানিক স্থানের কিছু নিজস্ব নিয়ম থাকে।
তো সেই নিয়মগুলোর মধ্যে দিয়ে দলিত স্টাডিজ পড়ানো এবং তার মধ্যে আবার একটু স্ট্র্যাটেজিক্যালি আম্বেদকরকে ইয়ে করে দেওয়া, এটা মানে একটা অদ্ভুত ব্যাপার। এবং আর কোনো টেক্সট নয়, কোন টেক্সট? অ্যানাইলেশন অফ কাস্ট। মানে একটা বিশাল ব্যাপার, মানে গুরুতর অপরাধের ব্যাপার আর কি। কারণ অ্যানাইলেশন অফ কাস্টে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর জাতপাত নিয়ে কোনো রাগ ঢাক করেননি, এবং উনি বলেও ছিলেন যে আমি কখনো তোমার মঞ্চে এসে বক্তব্য রাখবো না, তুমি আমাকে ডেকেছো তাই আমি এসেছি। আর তুমি যে আমাকে ডেকেছো, তোমার সমাজ জানতে পারলে বলবে সাপকে কেন এ ডেকেছো, যে হিন্দু সমাজের বিরুদ্ধে কথা বলে। কারণ তখন উনি বিরুদ্ধে কথা বলছিলেন, উনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছিলেন। উনি অলরেডি ইয়োলা কনফারেন্স পাঞ্জাবে ঘোষণা করে দিয়েছেন যে আমি হিন্দু ধর্মে জন্মেছি ঠিকই, কিন্তু কারণ সেখানে আমার কোনো হাত ছিল না, কিন্তু এই হিন্দু ধর্মে আমি মরণ জ্ঞাপন করব, আমি মৃত্যুকে অ্যাকসেপ্ট করব, ওটা আমার হাতে আছে। তো বাবা সাহেব কনভার্সনের কথা বলে একটা অত্যন্ত এজেন্সি উনি এস্টাবলিশ করে দিলেন, এবং নাসিকে প্রচুর মানুষের সাথে উনি হিন্দু হয়ে মরলেন না, উনি বৌদ্ধ হয়ে মরলেন। কি সাংঘাতিক কথাবার্তা! এটা এমন সময় লিখছেন 1935, অ্যানাইলেশন অফ কাস্ট। বলছেন যে আমাকে কেন ডেকেছো, আমাকে ডেকেছো তারা জানতে পারলে তো তোমাদেরকেই বলবে যে ব্রাহ্মণ বর্ণম গুরু। চতুর্বর্ণে ব্রাহ্মণ মানে গুরু। মানে আমি এক্সাম্পল স্বরূপ বলছি, চ্যাটার্জি গুরু, রায়, আবার রায় আমাকে অনেককে ভাবে কি আমি ব্রাহ্মণ। জেএনইউতে আমার এই পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে। এটাও না জাতপাতের ব্যাপার, বুঝতে পেরেছো তো? সবাই ভাবে আমি অনেকটা জাতপাতের শিকারের থেকে একটু বেঁচে গেছি আমার এই সারনেমের জন্য, রায় বলে ভাবতো আমি ব্রাহ্মণ। এবং কেউ কেউ আর ভাবতো আমি বোধহয় অরুন্ধতী রায়ের রায়। সর্বনাশ করেছে, কারণ জেএনইউতে প্রচুর সাউথ ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা আসে। আমি তো নমশূদ্র, নমশূদ্র শিক্ষক, নমশূদ্র গুরু। অ্যানাইলেশন অফ কাস্টে আম্বেদকর বলছেন যে এই প্যারাডক্সটা সামলাতে পারবেন তো আপনারা, আমাকে ডেকেছেন। এবং অদ্ভুত ভাবে সামলাতে পারেনি। কিন্তু আমার ছাত্রছাত্রীরা জানে, ওদেরকে বলতে বলতে আমি কান পচিয়ে ফেলেছি, সেই জাতপাত তোরক মন্ডলের সেই কনফারেন্সই তারা ক্যান্সেল করে দেয়। মানে জাতপাত তোরক মন্ডল যারা অর্গানাইজ করে কনফারেন্স, তারা ক্যান্সেলই করে দেয়। কেন ক্যান্সেল করে দেয়? কারণ তারা বাবা সাহেবকে ইনভাইট করেছিল প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডেলিভার করার জন্য। সেই প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা লেখা আছে বলে, চতুর্বর্ণের বিরুদ্ধে কথা লেখা আছে বলে, এবং এটাও বলা আছে যে বেদ ইনফলেবল নয়, সেটা প্রশ্ন করা যায়। আমাকে প্রশ্নটা করতে দাও, যে স্বাধীনতা স্বাধীনতা করে তোমরা চেঁচাচ্ছ, যদি সেই স্বাধীনতাকে প্রাধান্যই দাও তাহলে আমাকে প্রশ্ন করতে দাও বেদকে। উনি এই কথা বলেছিলেন বলে অবশেষে ওনাকে বললেন যে না, আমরা এটা নিতে পারবো না, আপনাকে একটু চেঞ্জ করতে হবে। আম্বেদকর বললেন আমি একটা কমাও পাল্টাবো, তোমাদের এই সম্মান আমার দরকার। এবং জাতপাত তোরক মন্ডলের সেই কনফারেন্স ক্যান্সেল, এবং সেই অ্যানাইলেশন অফ কাস্ট, যেই কাজটা কিনা 1970-এর দলিত আন্দোলনের মূল ভিত এবং পরবর্তীতে 1990-তে দলিত রাজনীতির মূল ভিত, সেই অ্যানাইলেশন অফ কাস্ট, সেই টেক্সটটা যেটা হয়েছিল একটা ভাষণ, প্রিপেয়ার করা হয়েছিল এই জাতপাত তোরক মন্ডলের কনফারেন্স হিসেবে লাহোরে, কিন্তু সেটা আলটিমেটলি দেওয়া হয়, কারণ তাদের সাথে মতেই নেই। আমি বেশিক্ষণ নেব না, আমি জাস্ট মানে অ্যাকচুয়ালি পরবর্তীতে নিশ্চয়ই কথাবার্তা আসবে আলোচনার মাধ্যমে। আমার অন্য সহকর্মীরা আছেন, তারাও তাদের জায়গায় থেকে নিশ্চয়ই কথা বলবেন। তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বেশি সময় নেব না, আমি শুধু কয়েকটা তথ্য দিই এবং বর্তমান সমাজের সঙ্গেও বলি, যাতে আমরা বুঝতে পারি যে রিজার্ভেশনের মাধ্যমে শিডিউল কাস্ট প্রফেসর, শিডিউল কাস্ট ডক্টর, শিডিউল কাস্ট টিচার সব তো আছে ঠিকই, শিডিউল ট্রাইবও আছে, যদিও অনেক জায়গায় সিট ভরে না, বলে দেয়
আপনারা যারা পেপার পড়েন, খবর টবর পড়েন, তারা নিশ্চয়ই জানেন, বলে যে নট ফাউন্ড সুইটেবল। হ্যাঁ, একটা ফ্রেজ ভীষণ আমাদের মধ্যে আমরা পরিচিত এটা নিয়ে। তারা নাকি সমাজের থেকে যোগ্য ব্যক্তিই পায় না। আমি মেনে নিলাম, তো এটা যদি স্বাধীনতার এতগুলো বছর পরেও যদি এই সমাজগুলো থেকে তোমরা যোগ্য মানুষ না পাও, তাহলে সমাজ হিসেবে তোমরা করেছো কি? তো আম্বেদকর অ্যানহাইলেশন অফ কাস্টে নানান কথা বলেন, সেখানে অত দূর আর যাচ্ছি না, অত গভীর বিশ্লেষণেও যাচ্ছি না। পলিটিক্যাল রিফর্ম, সোশ্যাল রিফর্ম, বড় বড় কথা, যাচ্ছি না ওগুলোতে। তৎকালীন উনি খুব ডকুমেন্ট করে বলতেন, তো আফটার অল তো উকিল ছিল পেশায়, যা কিছু বলতেন তার একটা তর্ক এবং তার একটা প্রমাণ নিয়ে বলতো আর কি, পাছে কেউ ইয়ে না করতে পারে। এবং এটা না এখনো চলে, আমি দেখি, আমি নিজে একজন শিডিউল কাস্ট প্রফেসর, তো আমি নিজেও এটা এক্সপেরিয়েন্স করি। আমাদের কাছ থেকে এক্সপেক্ট করা হয় যে আমরা কখনোই কোনো ভুল করব না, অথচ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আছে। আমি নাম নিচ্ছি না এখানে। আমি একজন অধ্যাপককে জানতাম, দাশগুপ্ত সারনেম, সে পড়াতো হার্ডি, এবং সেখানে হার্ডির নভেলটা শুধু পড়ে যেত ক্লাসে, না এক্সপ্লেনেশন না কিছু। আমি আরেকজনকে জানতাম, তিনি ছিলেন ব্রাহ্মণ, তিনি ক্লাসে নোটস প্রিপেয়ার করে আসতেন কিছু সেট কোয়েশ্চেনে, এবং প্রশ্ন ঠিক সেইগুলোই দিতেন পরীক্ষায়। যে ছাত্রছাত্রী ওই নোটগুলোর মুখস্থ করে লিখতে পারত, কারণ উনি ডিকটেট করতেন ক্লাসে, নোট লিখে এসে ক্লাসে জাস্ট ডিকটেট করতেন আনসারগুলো। এই জন্য না দলিত আত্মজীবনী, দলিত লেখনীর এত গুরুত্ব বেড়ে গেছে, কারণ এই তথ্যগুলো আপনি স্বাভাবিকভাবে কোনো সামাজিক কোনো এমনি জায়গায় পাবেন, সার্কুলেট করে না মেইন স্ট্রিম। এগুলোর জন্য আপনাকে ওই অভিজ্ঞতায় যেতে হবে, আপনাকে অটোবায়োগ্রাফিতে যেতে হবে, আপনাকে গোপাল গুরুর একটা ভীষণ ভালো টার্ম আছে, আর্কিওলজিক্যাল মেথডে যেতে হবে। বিশেষ করে আরবান স্পেসে, যেখানে জাতপাত আছে কিন্তু এত সুন্দরভাবে ঢাকা, হ্যাঁ, ভীষণ সুন্দরভাবে ঢাকা আরবান স্পেসে জাতপাত, যে আপনি বুঝতেই পারবেন না আপনার সঙ্গে জাতপাত হচ্ছে, আপনি বুঝতেই পারবেন না যে একটা আপার কাস্ট হেজিমনির মধ্যে আপনি কাজ করছেন। সেটা বোঝার জন্য আপনাকে সেই কাস্ট মাইন্ড মেন্টালিটির একদম তলানিতে যেতে হবে, অর্থাৎ আর্কিওলজিক্যাল রিসার্চ অফ মেথড অফ ইনভেস্টিগেশন, where you have to reconstruct. Foucault also talks of the same method in archaeology of knowledge. I think Guru got his idea from Foucault. আমি আবার বলে দিতে ভালোবাসি কে কোথা থেকে কি আইডিয়া পেল। আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে তোমরা যখন উত্তর লিখবে, কোনো ক্রিটিকের কথা লেখার দরকার নেই, তোমরা নিজেদের কথা লেখো, কারণ এরকম কোনো কারণ নেই এটা ভাবার যে তোমার মস্তিষ্কে কিছু কম ক্ষমতা আছে, যে তোমাকে অন্য লোকের কথা ধার করতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন অফ কাস্টে আম্বেদকর চাকওয়ারা ভিলেজের কথা বলে, সেখানে জাতপাত মানসিকতাটা কিরকম বোকা বোকা ভাবুন, কিরকম আরবিট্রারি, কিরকম যুক্তিহীন, অথচ কিরকম প্রবল এবং কিরকম অমানবিক। চাকওয়ারাতে একটা ভিলেজে একদল, তখন বলা হতো অস্পৃশ্য, এখন যারা শিডিউল কাস্ট, জাতপাত এমন অবস্থা যে শিডিউল কাস্টরা আবার নিজেদের পরিচয় দিতে চায় না, কারণ তারা হিউমিলিয়েশন, সেলফ হিউমিলিয়েশনে ভোগে। তো আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা এই কথাগুলো এই কারণেই বলছি, কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের চেতনা জাগাতে হবে। আমি যদি আমার ইতিহাস না জানি তাহলে আমার চেতনা জাগবে না, আমি যদি আমার চেতনা না জাগাই তাহলে আমি কোনোদিন রেজিস্ট করতে পারবো না, প্রতিরোধ বা প্রতিবাদের ভাষা আমি শিখতে পারবো না। আমি গোল গোল ঘুরতে থাকবো শুধু। আমি ফুকোতে যাব, গ্রামস্কিতে যাব, বিভিন্ন জায়গায় যাব, কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারবো না, একটা রিসার্চ প্রপোজাল তৈরি আমি করতে পারবো না।
কারণ আমি তো আমার ইতিহাসটাই জানি না। আমি তো জানি না যে আমাকে অস্পৃশ্য বলা হতো, আমাকে জল পর্যন্ত স্পর্শ করতে দেওয়া হতো না, যেটা নিয়ে উনি শুরু করলেন। জল মানুষের বেসিক রাইট, সেটা আবার কখনো কোনো আন্দোলন হতে পারে? তার কোন ভারতবর্ষে আমরা থাকি? চাকওয়ারার কথাটা এই কারণে বলছি, কারণ আম্বেদকর লিখছেন 1934 সালের ঘটনা, যেখানে একটা পিলগ্রিমেজ করে আসার পর সে ঠিক করেছে সেই গ্রামের মানুষটি যে তার সব মানুষগুলোকে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সে একটা খাওয়া দাওয়ার আয়োজন করবে, এবং সেখানে সে ঘি রেখেছে। সে ঘি কেন রাখলো? ঘি খাওয়া তো একমাত্র একচেটিয়া অধিকার যারা বর্ণেন্দু বা বর্ণ হিন্দু, কাস্ট হিন্দু। কাস্ট হিন্দু এই টার্মটা ইউজ কিন্তু আম্বেদকর করতেন। পরবর্তীতে তোমরা যারা পড়াশোনা করো তারা জানো, ইতিহাসবিদ রিচার্ড ইথন উনি ব্যবহার করেছেন, আমি কিছু করছি না। হ্যাঁ, কাস্ট হিন্দু অর্থাৎ কাস্ট প্রিভিলেজড হিন্দু, কাস্ট ডমিনেন্ট হিন্দু, তারা সহ্যই করতে পারল না যে গ্রামের লোক ঘি খাচ্ছে, অস্পৃশ্য। গ্রামের লোক বলে না, গ্রামের লোক তো তারাও। ইকোনমিক ইজ নট দ্য ফ্যাক্টর হিয়ার, wealth is not the factor. It is not a question of whether you can afford to consume ghee or not. It is a question of whether you have the right to consume or not. What the hell? Who will, dictate me the right? Why don't we talk about these things? Why don't we read Ambedkar? আমরা এখনো আম্বেদকরকে পড়ি না, আমরা দিব্য ঘুরে বেড়াই। না, আমি আমার ছাত্রদের বলি যে আম্বেদকর পড়া মানে রিডিং আম্বেদকর ইজ এ রেভলিউশন। আম্বেদকর পড়েছিস, একটা রেভলিউশন করে ফেলেছিস, কারণ কেউ পড়েই না। অরুন্ধতী রায় ইন্ট্রোডাকশনে লেখা আছে টেক্সটাস সম্পর্কে লিখতে গিয়ে, যে এই লেখাটা পিস বা শান্তি স্থাপন করার জন্য নয়, এই লেখাটা তোমাকে অস্বস্তিতে ফেলানোর জন্য। এই লেখাটা তোমার অন্তরের মধ্যে যদি কিছু থেকে থাকে সেটাকে নাড়া দেওয়ার লেখা, এবং গান্ধীকে নাড়া দিয়েছিল। যাই হোক, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। তো চাকওয়ারার কথা উনি বলেন, তো তখন কি হয়, দলিতদের উপর কি করা হয়? অত্যাচার করা হয়, মারা হয়। এবার আপনি ভাবছেন 1934-এ ঘটে গেছে ঘটনা, এখন কেন বলছে? এটা 2026, কেন জাতপাতের কথা বলছে? সবটা ঠিক হয়ে আছে, রিজার্ভেশন দিয়ে দিয়েছে, গভর্নমেন্ট বিভিন্ন কিছু করে ফেলেছে, আর তো নেই জাতপাত। 2001-এ এই চাকওয়ারাতে দুটো দলিতকে 50,000 টাকা জরিমানা দিতে হয়। কেন? তারা সেই গ্রামের পন্ডের থেকে, পুকুর থেকে জল ব্যবহার করেছে বলে। কে এই ডিসিশন দেয়? কার সিদ্ধান্ত? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে কাদের আধিপত্য? জাট এবং ব্রাহ্মণ। তো দেখো, 1934 আর 2001, 2026-এ চলে আসি। তাহলে বেশি সময় না নিয়ে অন্যদেরকে দিই, শুধু 2026 বর্তমানের অবস্থা বলি। মুকেশ পালেচা বলে একজন, তোমরা হয়তো, আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি খুব গর্বিত থাকি, কারণ ওরা এত কনসিয়াস এবং ওরা এত আপডেটেড থাকে যে আমি জানি অনেকেই জানে আর কি। মুকেশ পালেচা গুজরাটে তার বলে না বিয়ে করার সময়, আসলে আমাদের বাঙালিদের মধ্যে এটা খুব একটা প্রচলন নয়, কিন্তু হিন্দি বল এরিয়াগুলোতে আমরা বারাত বলি, ওয়েডিং প্রসেশন বলি। এবং তোমরা বা আপনারা যারা খবরের কাগজ পড়েন তারা জানবেন যে প্রত্যেক দিন বা প্রত্যেক 2 থেকে 3 দিন অন্তর একটা না একটা খবরের কাগজের কোনো না কোনো কোনায় দেওয়া থাকবে যে অমুক দলিত ওয়েডিং প্রসেশনের উপর রাজপুত, জাটস আর ব্রাহ্মণস অ্যাটাক। সব তো আছে ব্যবস্থা, IAS IPS অফিসাররা আছে, সমাজের সব ঠিক হয়ে গেছে, একটা কনস্টিটিউশন আছে, একটা পার্লামেন্ট আছে, আমরা নাকি লার্জেস্ট ডেমোক্রেসি সেটা নিয়ে বড়াই করি, ইউনিভার্সিটি আছে, বিদ্বান লোকজন আছে, পলিটিশিয়ানস আছে। এগুলো হয়, এটা হয়, এখনো হয়, 2026-এ দাঁড়িয়ে লজ্জা করে না? সে
এমএলএ জিগ্নেশ মাভানির কথাও আপনারা জানবেন। ওনার ইনসিডেন্টের পর তার বেশি বেশি করে আর কি তার উত্থান হয় দলিত পলিটিক্যাল লিডার হিসেবে। সে জিগ্নেশ মেভানি সেখানকার পুলিশের এসপি, কারণ সে আবেদন করেছিল যে আমি ওয়েডিং প্রসেশন নিয়ে বেরোবো, আমাকে পুলিশ প্রোটেকশন দিন। ভাবা যায় একটা গোষ্ঠীর মানুষ সে তার ওয়েডিং প্রসেশন নিয়ে যাবে, তার জন্য সে পুলিশকে চিঠি লিখছে, আবেদন করছে যে আমাকে প্রোটেকশন দিন। 200 খানা পুলিশ মোতায়েনে তার ওয়েডিং প্রসেশন বেরোয়। কারণ সম্প্রতি আরো দুটো গ্রামে, মোটা বলে একটা গ্রাম, সেখানে অ্যাটাক হয়েছে এবং সে বিভৎস অ্যাটাক। এই হচ্ছে আমার ভারতবর্ষ। আমি বলছি না যে সব খারাপ, আমি শুধু জাতপাতের কথা তুলে ধরলাম। এবং পশ্চিমবাংলায় জাতপাত তার একটা আলাদা রকম কাহিনী, একটা রোমাঞ্চকর বিষয় আর কি। সেটা নিয়ে যদি আমাকে এখান থেকে কেউ প্রশ্ন করে আমি নিশ্চয়ই বলবো। শুধু এটা দেখানোর চেষ্টা ছিল কন্টিনিউইটিটা। আম্বেদকর লিখছে অ্যানাইলেশন অফ কাস্ট, যেটা যে লেখা পড়ে ভয় পেয়ে তারা কনফারেন্সই ক্যান্সেল করে দিল। কতটা অ্যাংজাইটি, কতটা ফিয়ার। ট্রুথ অলওয়েজ আননার্ভস ইউ। যে ক্যান্সেল হয়ে গেল কনফারেন্স। আর হচ্ছে 2026, যেখানে একজন বিয়ে করতে যাবে। মশাই আর কিছু না, বিয়ে করতেই পারে, সেখানে সে চাইছে পুলিশ তাকে প্রোটেকশন। আবার ওই একই কথা, এটাতে হাসবো, কাঁদবো, রাগবো, কি করব? আপনারা ভাবুন। আমি আবার অনির্বাণদার কাছে ফিরে যাব। এবং আমি আজকে আসার সময় একটা খবর পড়ছিলাম, একজনের ইন্টারভিউ পড়ছিলাম, তার কথা নিশ্চয়ই নীলাদিদা বলতে পারবে। লিভিং স্মাইল বিদ্যা, আই এম বিদ্যা অটোবায়োগ্রাফির লেখিকা, ট্রান্স ওম্যান, ভারতবর্ষের প্রথম ট্রান্স ওম্যান যার ছবি পাসপোর্টে ডকুমেন্টেড হয়, ফার্স্ট ইন্ডিয়ান ট্রান্স। অবশ্যই সে এই দেশে সেটেল নয়, সে সুইজারল্যান্ডে সেটেলড। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই দেশে আসবেন না, না। এবং এই ট্রান্স বিলটা পাস হওয়ার পর একেবারেই না। আমি হয়তো বেশি সময় নিইনি, যদি নিয়ে থাকি আর যদি কিছু ভুল বলে থাকি, কাউকে অসম্মান করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ ইশিকা, খুবই মূল্যবান।